আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবিকেবলস সংবাদ শিরোনাম। দাবি আদায়ে রাজপথে থাকার ঘোষণা জগন্নাথের শিক্ষার্থীদের। তথ্য উপদেষ্টার বক্তব্যে অসন্তোষ, বোতল ছোঁড়ার ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত দাবি। বিএডিসির গম বীজ নিয়ে বিপাকে মেহেরপুরের কৃষকরা। বিভিন্ন জাত মিশ্রণের কারণে কাঙ্ক্ষিত ফলন না পাওয়ার অভিযোগ, মানতে নারাজ কর্তৃপক্ষ। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির পরও দুদেশের মধ্যে উত্তেজনা। সিন্ধু নদের পানির অধিকার রক্ষায় লড়াই করার হুঁশিয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রীর। এবং গাজায় ইসরায়েলের হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে পদক্ষেপ নেওয়ার আহ্বান কাতারের। ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে কাতারের সহায়তা চাইলেন ট্রাম্প। শুনছিলেন বিআরবিকেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। বুধবার ৩ দফা দাবি প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন তথ্য উপদেষ্টা। তবে তার বক্তব্যে অসন্তোষ জানান শিক্ষার্থীরা। এদিকে উপদেষ্টা মাহফুজ আলমের উপর বোতল ছোঁড়ার ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে আন্দোলনকারীরা বলেন, যৌক্তিক আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতেই এমনটা ঘটানো হয়েছে। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। বুধবার বিকেল ৫টায় ৩ দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় যায় জবি প্রতিনিধি দল। বৈঠক করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সহ ইউজিসির কর্মকর্তাদের সাথে। ৪ ঘণ্টা ব্যাপী বৈঠক শেষে রাত ৯টায় গণমাধ্যমে কথা বলতে আসেন মাহফুজ আলম। এ সময় তার ওপর বোতল ছোড়ার ঘটনা ঘটে। এরপর তথ্য উপদেষ্টা বলেন, যৌক্তিক দাবির সাথে একমত সরকার, তবে বাস্তবায়নে সময় লাগবে। এছাড়া কথায় কথায় যমুনামুখী হলে সরকার কঠোর হবে বলেও জানান তিনি। চল চল যাই, যমুনায় যাই, এই রাজনীতি, এই মুভমেন্ট আমরা আর হতে দিব না। শিক্ষার্থীদের ভিতরে যারা এই কর্মকাণ্ড করেছেন তারা অনেক বড় ভুল করেছেন। তাদের ভিতরে যারা স্যাবোটেজ করার অভিপ্রায় এখানে এসেছেন, শিক্ষার্থীদের উচিত তাদেরকে শাস্তির আওতায় আনার ক্ষেত্রে সরকারকে, প্রশাসনকে সহযোগিতা করা। তবে মাহফুজের কথায় আশ্বস্ত হননি আন্দোলনকারীরা। পূর্ণাঙ্গ দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেন তারা। উপদেষ্টা এখানে কথা বলতে যে কে বা কারা ওনার গায়ে বোতল ছুঁড়ে মেরেছে আমরা সেটা জানি না। ছাত্রদের পক্ষ থেকে এই ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এখানকার সিসিটিভি ফুটেজ কালেকশন করে সংশ্লিষ্ট ওই ব্যক্তিকে আমরা খুঁজে বের করব। তথ্য উপদেষ্টার উপর বোতল ছোড়ার দায় নেবে না জবি, তবে শিক্ষার্থীদের উপর হামলার দায় সরকারকে নিতে হবে বলে জানান আন্দোলনকারীরা। আমাদের দাবি দাবা যদি নিয়মতান্ত্রিক ভাবে আদায় হতো তাহলে আমাদের এখানে আসার কোনো প্রয়োজন ছিল না এবং স্যাবোটেজের মতো কোনো ঘটনাও ঘটতো না। এই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে যখন আমাদের উপদেষ্টা মহোদয় এখান থেকে চলে যায়, তখন আমরা মনে করি যে উনি তার ব্যক্তিগত ক্ষোভকে প্রাধান্য দিয়েছেন। উপদেষ্টা মহোদয় যে ব্রিফিং করেছেন সেটি আরেকটি অস্পষ্টতা তৈরি করেছে। আমরা সকল শিক্ষার্থীদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত এসেছি, আমরা কোনোভাবে এই জায়গা ছেড়ে যাব না। পরে শান্তিপূর্ণ আন্দোলনের ঘোষণা দিয়ে কাকরাইল মোড়ে অবস্থান নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। আগামী বিশ্বের ভবিষ্যৎ তরুণদেরকেই তৈরি করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ভাষণে গবেষণার মাধ্যমে পুরো বিশ্বকে নিজেদের আয়ত্তে নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ঋণ মানুষের মানবিক অধিকার আর অর্থনীতির ভিত্তি এই মানুষ। অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডি.লিট ডিগ্রি দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। পঞ্চম সমাবর্তন উপলক্ষে মুখরিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সমাবর্তনের প্রধান অতিথি হয়ে দীর্ঘদিন পর ক্যাম্পাসে পা রাখলেন বিশ্ববিদ্যালয়েরই একসময় শিক্ষক, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে বরণে তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ছিল বর্ণাঢ্য আয়োজন। বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা প্রায় 23,000 শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় সনদ। এছাড়া 42 জনকে পিএইচডি ও 33 জনকে এমপিল ডিগ্রি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সাথে ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেয়া হয় সম্মানসূচক ডি.লিট ডিগ্রি।
গরিব মানুষের ভাগ্য বদলাতে বিশ্ববিদ্যালয়ের পাশে জোবরা গ্রাম থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রমকে কিভাবে বিশ্বব্যাপী ছড়িয়েছেন তা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস। যে অর্থনীতির ভিত্তি হবে মানুষ, যে অর্থনীতির ভিত্তি হবে তার ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ চিন্তাধারা, কিভাবে সে নিজেকে আবিষ্কার করবে, আবিষ্কার করার প্রবণতা, এবং তাকে যে দিকে তাকে ছুটিয়ে দেওয়া হয়েছে সেদিকে ছোটানো থেকে বের করে আনা, এগুলো বলছি এজন্য সমস্ত কিছুর বীজ বপন হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে, পাশে নতুন বিশ্ববিদ্যালয়। সেজন্য আমি জোবরার কাছে কৃতজ্ঞ, এই বিশ্ববিদ্যালয়ের কাছে কৃতজ্ঞ, যেহেতু বিশ্ববিদ্যালয় আমাকে জায়গা দিয়েছিল এখানে আসার জন্য। এরপরে যে কোনোদিন একটা নোবেল পুরস্কার পাওয়া যাবে এটা কোনোদিন মনে আসেনি। ডক্টর ইউনুস বলেন, মানুষের ইতিবাচক পরিবর্তনের জন্যই ব্যবসা, আর ঋণ পাওয়াকে মানুষের মানবিক অধিকার বলে মনে করেন তিনি। ছাত্র সমাজ তারা ঠিক করবে যে তারা কি ধরনের ভবিষ্যৎ চায় নিজেদের জন্য। কারণ এই বিশ্ববিদ্যালয়ের আরেকটি শিক্ষা, যেটা আমরা সবসময় সবাইকে স্মরণ করিয়ে দিই, আমরা যে ধরনের বিশ্ব গড়তে চাই সেই বিশ্ব গড়ার ক্ষমতা আমাদের আছে, সকল মানুষেরই আছে, কিন্তু আমরা গতবাঁধা পথে চলে যাই বলে আর নতুন পৃথিবীর কথা আমরা চিন্তা করি না। 9 বছর পর অনুষ্ঠেয় এই সমাবর্তনে নতুন পুরনো শিক্ষার্থীদের পদচারণায় প্রাণের উচ্ছ্বাস দেখা দেয় ক্যাম্পাসে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। মেহেরপুরে বিএডিসির সরবরাহ করা গম বীজে ফলন বিপর্যয় দেখা দিয়েছে। কৃষকদের অভিযোগ, বিভিন্ন জাত মিশ্রণের কারণে বীজে মিলছে না কাঙ্ক্ষিত ফলন। এ বিষয়ে বিএডিসি বরাবর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও বদলায়নি চিত্র। তবে অভিযোগ অস্বীকার করেছে বিএডিসি কর্তৃপক্ষ। মেহেরপুর প্রতিনিধি উম্মে ফাতেমা রোজিনার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। চলতি মৌসুমে মেহেরপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির প্রণোদনার আওতায় 11,000 কৃষক পান গম বীজ। এ বীজ দিয়ে চাষ করে বিপাকে তারা। এতে ফলন বিপর্যয়ের মুখে পড়েছেন বিএডিসির গম বীজ কেনা কৃষকরা। এত পার্সেন্ট মিশ্রণ ছাটাই বাছাই করতে গেলে গম সবই নষ্ট হয়ে যাবে। একটা ছোট একটা বড় বিভিন্ন রকমের গমের ভেতরে আছে। ভুই এসে দেখছি 5 তালা গম, এই একতলা মাজরা, এই একতলা, এইটা হলো সবচেয়ে বড়, এইটা হলো অরিজিনাল 33 গম, তার ভেতরে পাশে জব 30 গম বলি বীজ দিল দিয়ে আপনার, আমি দেখতাম তখন শীষ বরণ আগে কিছু বুঝতে পারিনি, এখন শীষ বরণ পর দেখছি আপনার এ দেখেন একটা জাত, এ একটা জাত, এ একটা জাত। বিএডিসি গমের চাষ করি আপনার ওই 32 ফলন কম আসবে গমে। আমার বিএডিসি যে কর্মকর্তা বা কর্মচারী আছে তারা তেমন মাঠ পরিদর্শন করে না। বিএডিসির কোনো ভরসা নাই, তো মাল দিচ্ছে আমরা ঠকছি। তো গেল বছর গম বীজে বিভিন্ন জাত মিশ্রণের অভিযোগে মেহেরপুর বিএডিসিকে ব্যাখ্যা চেয়ে চিঠি দেয় জেলা মহাব্যবস্থাপক দপ্তর। তবে বদলায়নি চিত্র। বীজ তৈরিতে ত্রুটির কারণেই ফলনী বিপর্যয় হচ্ছে বলে মনে করেন কৃষি বিশেষজ্ঞরা। এখানে সমস্যা যেটা হচ্ছে, আপনার ব্রিডার বীজ হলো সিলেকশন করা উচিত। মোটামুটি আপনার 5-6 বছর পরে সেটাকে আবার সিলেকশন করে গবেষণাগার থেকে আবার নতুন করে দেওয়া উচিত, কিন্তু সেটা সম্ভবত করা হয়নি আমাদের। এবং ওখানে আপনার সেগ্রিগেশন ঘটছে। সেগ্রিগেশন যেটা ঘটে আপনার হচ্ছে হলো ফাদার মাদার, ওর যে বাবা মা আসতে, ওই বাবা মার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য আংশিক চলে আসছে। বিএডিসি প্রসেসিং বিভাগ ভেজাল গম বীজ সরবরাহের দায় চাপিয়েছে কন্ট্রাক্ট গুয়ার্স বা ঠিকাদারি বিভাগের উপর। তবে এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ তারা। আপনি কি কিছু বলবেন না? কেন? এবার মেহেরপুর জেলায় 56,029 মেট্রিক টন গম উৎপাদনের লক্ষ্যমাত্রা সামনে রেখে আবাদ হয়েছে 13,030 হেক্টর জমিতে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ভারত পাকিস্তানের অস্ত্রবিরতির পরও দুদেশের মধ্যে উত্তেজনা কমেনি। সোমবার মোদির দেয়া ভাষণে এবার কড়া জবাব দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বলেন, ভারতের যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইসলামাবাদ। সিন্ধু নদের পানির অধিকার রক্ষায় পাকিস্তানের সাহসী সেনাবাহিনী লড়াই করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আরও জানাচ্ছেন আশিকুর রহমান। Today on 10th
টানা 87 ঘণ্টা হামলা পাল্টা হামলার পর গেল 12ই মে নাটকীয়ভাবে যুদ্ধবিরতিতে রাজি হয় চিরপ্রতিদ্বন্দ্বী দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান। তবে একের পর এক নাটকীয়তা ও বাকযুদ্ধ লেগেই আছে দেশ দুটির নেতাদের মধ্যে। গেল সোমবার রাতে যুদ্ধবিরতি নিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের অনুরোধে ভারত প্রত্যাঘাত স্থগিত রেখেছে বলে দাবি করেন। তবে সন্ত্রাসবাদে পাকিস্তানের মদদ বন্ধ না হলে ভবিষ্যতে আবার উপযুক্ত জবাব দেয়া হবে। हम पाकिस्तान के हर कदम को इस कसौटी पर मापेंगे कि वो क्या रवैया अपना। পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণকে উস্কানিমূলক ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করে পাকিস্তান। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পাকিস্তান সেনাবাহিনী ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে বলে মন্তব্য করেন। হুঁশিয়ারি দেন যে কোনো হামলার জবাব দেওয়ার জন্য প্রস্তুত পাকিস্তান। পাকিস্তান যুদ্ধের জন্য প্রস্তুত, আবার শান্তির জন্য। ভারত কি চায় তা সিদ্ধান্ত তাদের। ভারত যদি সিন্ধু নদে পানির প্রবাহ বন্ধ করে দেয় সেটা হবে পাকিস্তানের জন্য রেড লাইন। পানির অধিকার রক্ষায় পাকিস্তানের সাহসী সেনাবাহিনী লড়াই করবে। শেহবাজ শরীফ আরো বলেন, পাকিস্তান প্রচলিত যুদ্ধ কৌশলে অনেক পিছিয়ে, কিন্তু ভারত যেভাবে যুদ্ধ করছে তা প্রমাণ করে দিয়েছে যে পাকিস্তান শুধু প্রচলিত যুদ্ধেই নয়, প্রযুক্তিগত দিক থেকেও সমানভাবে প্রস্তুত। এবারের সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি 22 গুণ বেশি বলেও দাবি করেন তিনি। আশিকুর রহমান, এটিএন বাংলা। গাজা ও লেবাননে মুসলমানদের উপর ইসরায়েলি বাহিনীর বর্বরতা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। রাজধানী দোহায় রাষ্ট্রীয় নৈশ ভোজে গাজায় শান্তি প্রতিষ্ঠায় আমেরিকাকে ইসরায়েলের উপর চাপ প্রয়োগের আহ্বান জানান তিনি। তবে গাজা ইস্যু এড়িয়ে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে কাতারের সহায়তা চেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। 4 দিনের মধ্যপ্রাচ্য সফরের শেষ দিনে বুধবার কাতারে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিয়াদ থেকে কাতারের রাজধানী দোহায় পৌঁছালে তাকে দেয়া হয় উষ্ণ অভ্যর্থনা। উপসাগরীয় অঞ্চলের তেল গ্যাস সমৃদ্ধ দেশটিতে বন্যিল সংবর্ধনায় সিক্ত হন আলোচিত এই মার্কিন প্রেসিডেন্ট। কাতারের রাজধানী দোহার নিকটবর্তী বিলাসবহুল লুসাইল প্রাসাদ দেখে নিজের মুগ্ধতা প্রকাশ করেন মার্কিন এই ধনকুবের। এ সময় কাতারের আমির ও তার স্ত্রী রাজকীয় নৈশভোজে আমন্ত্রণ জানান ডোনাল্ড ট্রাম্পকে। পরে সেখানে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেন শেখ তামিম বিন হামাদ আল থানি। এ সময় কাতারের আমির বলেন, ইসরায়েল ফিলিস্তিনি মুসলমানদের নৃশংসভাবে হত্যা করছে। কাতার গাজায় যুদ্ধবন্ধে মধ্যস্থতা করছে, কিন্তু ইসরায়েল তা বারবার লঙ্ঘন করেছে। এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। যুদ্ধ নয়, আমরা শান্তি চাই। গাজায় যুদ্ধবিরতির জন্য আমাদের কূটনীতিকরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। ইসরায়েল নিষ্পাপ শিশু ও নারীকে হত্যা করছে। এই নৃশংসতা বন্ধ হওয়া প্রয়োজন। ফিলিস্তিনের পশ্চিম তীর, ইয়েমেন ও লেবাননে শান্তি ফেরাতে আপনাকে উদ্যোগ নিতে হবে। তবে গাজা ইস্যুতে কোনো মন্তব্য না করে ইরানের পরমাণু নিয়ে আমেরিকার উদ্বেগের কথা তুলে ধরেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক শক্তিধর দেশটির দ্রুত অগ্রসরমান পরমাণু কর্মসূচি বন্ধে যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তিতে রাজি করাতে কাতারের সাহায্য চান রিপাবলিকান এই নেতা। ইরানের পরমাণু কর্মসূচি থামাতে আপনারা নিবিড়ভাবে সহযোগিতা করছেন। এ নিয়ে আমরা দ্রুত ইরানের সাথে একটি চুক্তিতে পৌঁছাতে চাই। এজন্য দুটি পথ আছে, তবে আমরা অহিংস উপায়ে নয়, বন্ধুত্বপূর্ণ পথে হাঁটতে চাই। আশা করি ইরানের নেতারা তা বুঝতে পারছেন। এর আগে বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে ডোনাল্ড ট্রাম্প ও সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারার মধ্যে ঐতিহাসিক বৈঠক হয়। এ সময় সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে দেশটিতে নতুন দিনের সূচনার প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও যুক্তরাষ্ট্রের মদদেই সিরিয়ায় বাশার সরকারের পতনের পর বর্তমান অন্তর্বর্তী সরকার চলছে তাদের ইশারাতেই। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।
সৌদি আরবের রিয়াদে 4তলা ভবন থেকে পড়ে নূর মোহাম্মদ নামে এক বাংলাদেশের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর 4:30টায় সৌদির একটি হাসপাতালে মারা যান তিনি। গত 9 মে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করার সময় অসাবধানতাবশত 4তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন নূর মোহাম্মদ। হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে তার লাশ ওই হাসপাতালের মর্গে রাখা আছে। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ইউনিয়নের চর নাদাগাড়ি এলাকার মমতাজ মণ্ডলের ছেলে নিহত নূর মোহাম্মদের 2 স্ত্রী, 4 ছেলে ও 2 মেয়ে রয়েছে। তার পরিবার জানায়, জীবিকার তাগিদে 3 বছর আগে সৌদি আরবে যান নূর মোহাম্মদ। এদিকে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা তার পরিবার। দ্রুত লাশ দেশে আনার দাবি জানিয়েছেন তারা। মেহেরপুরের বুড়িপোতা সীমান্ত থেকে 4টি স্বর্ণের বার সহ 2 জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আটককৃতরা হল বুড়িপোতা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে কালাম ও একই গ্রামের মৃত ঝড়ু মণ্ডলের ছেলে আরজ আলী। 6 বিজিবি ব্যাটালিয়ন পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, সদর উপজেলার বুড়িপোতা আন্তর্জাতিক সীমানা পিলার 117 থেকে 1 কিলোমিটার দূরে বাংলাদেশের অভ্যন্তরে বিশেষ অভিযান চালায় বুড়িপোতা বিওপি সদস্যরা। এ সময় বাইসাইকেলে 2 ব্যক্তি সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করলে থামতে বলে বিজিবি। এরপর তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করে তল্লাশি চালানো হয়। তাদের একজনের শরীরে লাল স্কচ টেপ বাঁধা অবস্থায় 4টি স্বর্ণের বার জব্দ করা হয়, যার ওজন 704 গ্রাম। এ ঘটনায় আটক 2 জনের নামে মামলা ও তাদের মেহেরপুর আদালতে পাঠানো হয়েছে। এবার খেলার খবর। এসি মিলানকে 1-0 গোলে হারিয়ে ইতিহাস গড়ল বেলোনিয়া। কোপা ইটালিয়ার ফাইনালে এসি মিলানকে হারিয়ে 51 বছর পর বড় কোনো শিরোপা জিতল তারা। রোমের অলিম্পিক স্টেডিয়ামে খেলার 53 মিনিটে সুইস ফরওয়ার্ড ড্যান নোডোয়া একমাত্র গোলটি করেন। তার ইতিহাস গড়া গোলটি বেলোনিয়াকে 51 বছরের শিরোপা খরা থেকে মুক্তি দেয়। সেই সঙ্গে আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলার সুযোগও পেল তারা। এর আগে 1970-1974 সালে কোপা ইটালিয়া চ্যাম্পিয়ন হয়েছিল বেলোনিয়া। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। দাবি আদায়ে রাজপথে থাকার ঘোষণা জগন্নাথের শিক্ষার্থীদের। তথ্য উপদেষ্টার বক্তব্যে অসন্তোষ। বোতল ছোড়ার ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত দাবি। বিএডিসির গম বীজ নিয়ে বিপাকে মেহেরপুরের কৃষকরা। বিভিন্ন জাত মিশ্রণের কারণে কাঙ্ক্ষিত ফলন না পাওয়ার অভিযোগ, মানতে নারাজ কর্তৃপক্ষ। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির পরও 2 দেশের মধ্যে উত্তেজনা। সিন্ধু নদের পানির অধিকার রক্ষায় লড়াই করার হুঁশিয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী। এবং গাজায় ইসরায়েলের হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে পদক্ষেপ নেওয়ার আহ্বান কাতারের। ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে কাতারের সহায়তা চাইলেন ট্রাম্প। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।